গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি উপন্যাসটির শেষ পর্ব। আসলে এই সিরিজটি যারা শুরু থেকে শুনেছেন তাদেরকে আসলে মন থেকে ভালোবাসা দেওয়া ছাড়া আমার কিছুই নাই। সিরিজটা আমি চেষ্টা করেছি রেগুলারলি আপলোড করার, কিন্তু তারপরও অনেকটা দেরি করে আমি অনেক পর্ব আপলোড দিয়েছি, সেজন্য আমি মন থেকে সরি বলছি আমার শ্রোতাদের। তো প্রত্যেকবার একটু লেট হলেও আপনাদের কারণেই আবার ফিরে আসি নতুন কোনো গল্প নিয়ে। তো আপনারা আপনাদের পছন্দের গল্প আমাদের কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেটা অডিও বুক আকারে প্রকাশ করার জন্য। আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি উপন্যাসটির শেষ পর্বটি উপভোগ করুন। বাবা ইয়াকুব মেইন গেটের পাশে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, দোতলা বাড়ির দিকে মুখ করে। মুখ বধির হিসেবে কোনো শব্দ তার কানে পৌঁছায় না বলে নারী কণ্ঠের চিৎকারটা সে শুনতে পায়নি। চিৎকারটা কার সেটা বোঝা তো দূরের কথা। দাউ দাউ করে আগুন চলছে দোতলায়। একটু আগে ম্যাডাম নিস্তালার জানালার সামনে এসে তাকে ইশারায় ডেকে নিয়ে বুঝিয়ে দিয়েছে সে যেন কোনোভাবেই গেটটা খুলে না দেয়। এরপর গেটের বাইরে কিছু লোকজন এসে গেট খোলার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আর পুরো দৃশ্যটা সে দেখেছে গেটের মধ্যে একটা ছোট্ট ফুটো দিয়ে। ক্ষিপ্ত হয়ে এক লোক গেটে লাথিও মেরেছে। তারপরও সে গেটটা খুলে দেয়নি। একটু আগে গেটের বাইরে পুলিশের দুটো গাড়ি এসে থেমেছে। সঙ্গে সঙ্গে ইয়াকুব বুঝতে পেরেছিল ওই ফালু ছেলেটাকে এখানে ঢুকতে না দিলে আজ এত কিছু হতো না। সাফিনার ভাই ছাড়াও ফালু তার বন্ধু বটে, তাই ইয়াকুব তাকে লুকিয়ে থাকার জন্য ম্যাডামের অগোচরে বাড়িতে ঢুকতে দিয়েছে। ওকে খুঁজতে যে পুলিশ চলে আসবে সেটা জানলে এই কাজ কখনোই করতো না। তার এই আক্ষেপটার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। তারপরে দেখতে পায় দোতলার একটি ঘরে আগুন লেগে গেছে। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ল পাশের ঘরে। দেখতে দেখতে পুরো দোতলায়। বাড়ির দিকে ছুটে গিয়েছিল সে, কিন্তু সবগুলো দরজাই বন্ধ। কয়েকবার দরজা জানালায় ধাক্কা মেরে কোনো সাড়া পায়নি। ঘটনা কি কিছুই বুঝতে না পেরে আবারও মেইন গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে। তার কোনো ধারণাই নেই একটি নারী কণ্ঠের চিৎকার প্রকম্পিত করেছে চারপাশ। হঠাৎ চোখের কোণ দিয়ে ডান দিকে কিছু একটা দেখতে পেয়ে চমকে উঠল ইয়াকুব। দুজন লোক পিস্তল হাতে ছুটে আসছে তার দিকে। আরেকজন সাদা পোশাকের লোক তখনও দেয়ালের উপরে। দুজনের মধ্যে পুলিশের পোশাক পরা একজন আর অন্যজন সাদা পোশাকে। ইয়াকুব হাত তুলে কিছু বলার চেষ্টা করলেও শুধু গোগানের মতো শব্দ করতে পারল। তারপরে দুজন মানুষ পিস্তল তাক করে তাকে মাটিতে বসে পড়ার জন্য হুকুম করল। ওরা নিশ্চয়ই চিৎকার করে কিছু বলছে, কিন্তু বোবা শুধু ওদের ক্ষিপ্ত অভিব্যক্তি দেখতে পেল। মাথার উপর হাত তুলে হাঁটু গেড়ে বসে পড়ল দারোয়ান। পুলিশের পোশাক পরা একজন চিৎকার করে হাত নেড়ে চাবি চাইল তার কাছে। দেরি না করে কোমর থেকে চাবির গোছাটা বের করে পুলিশের হাতে দিল সে। লোকটা দৌড়ে চলে গেল মেইন গেটের দিকে। দ্রুত তালা খুলে টেনে গেটটা খুলে দিল। এসপি মনোয়ার, ওসি আর দুজন কনস্টেবল হুড়মুড় করে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। দাউ দাউ করে জ্বলতে থাকা দোতলা বাড়িটির দিকে তাকালো সবাই। বাড়ির সামনে যে লন আছে সেখানে দাঁড়িয়ে রইল তারা। বুঝতে পারল না কি করবে। স্যার, নিচতলায় এখন আগুন সরাইতে পারে নাই, কথাটা বলল আনোয়ার। ভিতরে গিয়া দেখুন। আরে জলদি করো, জলদি, তারা দিয়ে বলল এসপি। এসআই আনোয়ার লনটা পেরিয়ে গেল বড় বড় পা ফেলে। তার পেছনে পেছনে ছুটল ডিউটিতে থাকা দুজন পুলিশ। তাদের সবার হাতে পিস্তল। আনোয়ার মূল ভবনের গেটটা ধাক্কা মেরে বুঝতে পারল ওটা ভেতর থেকে বন্ধ। পাশের জানালার কপাটে ধাক্কা মারল, ওটাও বন্ধ।
এবার সে দরজা লাথি মারল, কিন্তু কোনো কাজ হলো না। সেগুন কাঠের ভারী দরজা, কয়েকজন মানুষের পক্ষেও লাথি মেরে ভাঙা সম্ভব নয়। আনোয়ার সাদা পোশাকের দুজনকে বলল বাড়িটার পেছনে চলে যেতে, ওখানে কোনো দরজা খোলা আছে কিনা দেখতে। সঙ্গে সঙ্গে দুজন পুলিশ চলে গেল বাড়ির পেছনে। আনোয়ার যখন আবারও লাথি মারতে যাবে, দরজায় তখনই সেই চিৎকারটা ফিরে এলো আবার। নারী কণ্ঠের আর্তনাদ। এসপি মনোয়ার হোসেন বুঝতে পারল এটা কার কণ্ঠ। মুস্কান জুবেরি। স্যার, কে চিল্লাইতেছে? ওসি জানতে চাইল তার কাছে। জানি না, মিথ্যে বলল এসপি। বাড়িতে আগুন দিল কে? বিড়বিড় করে বলল ওসি। আল্লাহ, নূরে সোফা যে কোথায় আছে? এসপির মুখ দিয়ে বের হয়ে গেল কথাটা। ওসি কোনো জবাব দিতে না পেরে চেয়ে রইল কয়েক মুহূর্ত। তারপরেই গেটের দিকে নজর যেতে বলে উঠল, স্যার, ওই বেটা দারোয়ানরে জিজ্ঞাস করি। ও বাবা, কথা বলতে পারে না। এসপির দিকে ভ্রু কুচকে তাকালো সুন্দরপুরের ওসি। মুস্কান জুবেরির সাথে যে এসপির দারুণ সখ্যতা, সেটা তারা ভালো করেই জানে। এখন দেখতে পাচ্ছে এইবারের অনেক খবরও এসপির জানা। নারী কণ্ঠটা আবারও চিৎকার দিয়ে মাঝপথে থেমে গেল। ভয়ের সাথেই তারা দেখতে পেল দোতলার আগুন নিচতলায় ছড়িয়ে পড়েছে। বন্ধ জানালার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে আগুনের অগ্নিশিখা। আরে ফায়ার সার্ভিসে খবর দিন তাড়াতাড়ি, ফাস্ট! চিৎকার করে বলল এসপি। ওসি থতমত খেয়ে মোবাইল ফোনটা বের করল। ওরা আস্তে আস্তে তো পুরা বাড়ি ছাই হয়ে যাইব স্যার। নাম্বারটা ডায়াল করে কানে চাপল ওসি। এসপিও এটা জানে। আশেপাশে সবচেয়ে নিকটে যে ফায়ার সার্ভিসের ডিপো আছে সেটা প্রায় 30 মাইল দূরে, কিন্তু দায়িত্বশীল মানুষ হিসেবে তাদের খবর দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মনোয়ার হোসেন চোখ কুচকে তাকিয়ে রইল বাড়িটার দিকে। নূরে সফার পরিণতি নিয়ে সেও ভীষণ চিন্তিত। এসআই আনোয়ার যে বোকার মতো বাড়িটার সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, সেটা দেখে আরো হতাশ হলো। সম্ভবত উপরতলায় নূরে সফা আছে, আর তার পরিণতিটা কি সেটা বলার অপেক্ষা রাখে না। এই আগুন তাদের পক্ষে নেভানো সম্ভব নয়। জীবনের ঝুঁকি নিয়ে কেউ ভেতরে ঢুকে পড়লেও কোনো লাভ হবে না, তাতে কেবল হতাহতের সংখ্যাই বাড়বে। একটা গোঙানি শব্দ শুনে পিছনে ফিরে তাকালো এসপি আর ওসি। মেইন গেটের কাছে বোবা দারোয়ান ছোটার জন্য হাঁসফাঁস করছে। দুদিক থেকে শক্ত করে ধরে রেখেছে দুজন কনস্টেবল। এই কি স্যার? ফায়ার সার্ভিসকে খবরটা দিয়ে ফোন নামিয়ে বলল ওসি। স্যার, এত বাড়ির দিকে সুইটা যাইতে চাইতেছে। একজন কনস্টেবল জবাব দিল। বোবাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে তারা। পাগল হয়েছে নাকি? ও কি দেখতেছে না বাড়িটার মধ্যে আগুন লাগছে? বিরক্ত মুখে ফোনটা পকেটে রেখে দিল ওসি। আপনি তো কইলেন বোবা, এখন তো দেখতেছি চোখেও দেখে না, পুরাই আন্ধা শালা। এসপির দিকে ফিরে বলল ওসি। ঠিক এ সময় নারী কণ্ঠে একটি চিৎকারে ভেসে এলো। মাগো, বাবা গো, বাঁচাও, বাঁচাও! তবে সেটা দোতলা থেকে নয়, নিচতলা থেকে। এবারে চিৎকারটাও ভিন্ন রকম। এমন সময় পেছন বাড়ি থেকে দৌড়ে এলো দুজন কনস্টেবল। সব গেট বন্ধ, বাড়ির পেছনে কেউ নাই। তাদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল, স্যার! সদর দরজার সামনে থেকে পেছনে ফিরে চিৎকার দিয়ে বলে উঠল এসআই আনোয়ার। স্যার, নিচতলায় কেউ আছে। এসপি আর ওসি নড়ে চড়ে উঠল। ওরে বলো দরজার ভিতর থেকে খুইল্লা বাইরে আসতে।
ঝটপট করে বলল ওসি। দ্রুত মাথা নেড়ে সাই দিয়ে আনোয়ার বলে উঠল, ভিতর থেকে দরজা খুললে বাইরন জলদি, নাইলে আর বাঁচান যাইব না। নারী কণ্ঠের চিৎকারটা বিরামহীন ভাবে হচ্ছে, যেন উন্মাদ হয়ে গেছে কেউ, থামছেই না। কয়েক সেকেন্ড পরই ভেতর থেকে দরজাটা খুলে গেলে বিভৎস দৃশ্য দেখা গেল। গায়ে যুবথুবু শাড়ি জড়িয়ে এক তরুণী দরজা খুলে বেরিয়ে এল। তার শাড়ির আঁচলের অগ্রভাগে এখনো আগুন জ্বলছে। তার হাত, মুখ, পা ঝলসে গেছে আগুনে। শাড়িটাও পুড়ে গেছে জায়গায় জায়গায়। মাথার চুলগুলো আগুনের লেলিহান শিখার স্পর্শে এসে কেমন যেন কুঁকড়ে গেছে। তবে সবচাইতে ভয়ঙ্করভাবে ঝলসে গেছে মেয়েটির মুখ। সেটা দেখে চেনার উপায় নেই। মাংস আর পোড়া চামড়া লেপ্টে আছে যেন মুখে। সম্ভবত মেয়েটার মাথায় আঘাত করা হয়েছে। মাথার চুল আর সারা মুখ রক্তে ভিজে একাকার। আমারে বাসান, আমারে বাসান, ওই ডাইনি আমারে শেষ করে দিছে। মেয়েটি উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো, আমার সারা শরীর জ্বলতাছে, মা গো, বাবা গো। গগন বিদারিয়া হাজারি করতে লাগলো সে। এসআই আনোয়ার মেয়েটার এক হাত ধরে তাকে কিছু বলতে যাবে, অমনি মেইন গেট থেকে তীব্র একটা গোঙানি দিয়ে মেয়েটার দিকে ছুটে আসতে লাগলো বোবা দারোয়ান। দুজন কনস্টেবল তাকে আর ধরে রাখতে পারেনি। এসপি মনোয়ার হোসেন আর ওসি ছটপট ঘুরে দাঁড়ালো। ওসি দুহাতে বোবা ছেলেটাকে চাপটে ধরে ফেললেও তাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল এসে বুবাকে চাপটে ধরে মাটিতে শুয়ে দিল। এই শালার পুতের কি মাথা খারাপ হইছে? ওসি অবাক হয়ে বলল, ওরে আমার কাছে আইতে দিয়েন না, আমারে হাসপাতালে লিয়া যান, আল্লাহর দোহাই লাগে আমারে হাসপাতালে নিয়ে যান। চিৎকার করে বলতে লাগলো ঝলসে যাও তরুণী, আমারে বাঁচান, আমারে বাঁচান। আগুনে পোড়া মেয়েটির আর্তনাদ উপস্থিত সবাইকে স্পর্শ করল। মেয়েটিকে এখন হাসপাতালে নিয়ে যান, দেরি করলে বাঁচবে না। মনোয়ার হোসেন আদেশের সুরে বলল ওসিকে। জি স্যার, জি স্যার। ওসি দ্রুত মাথা নেড়ে সাই দিয়ে আনোয়ারের উদ্দেশ্যে জোরে বলল, ওরা বাইরে নিয়ে যান, এক্ষুনি হাসপাতালে পাঠাইতে হইব। কথাটা বলেই সে মেইন গেটের দিকে পা বাড়ালো। আনোয়ার মেয়েটার এক হাত ধরে তাকে মেইন গেটের দিকে নিয়ে যেতে লাগলো। ঝলসে যাওয়া তরুণীকে দেখে মনে হচ্ছে সে চোখে কিছু দেখতে পাচ্ছে না। এসপি জানে এই বাড়ির কাজের মেয়েটি রাতকানা রোগে ভুগছে। বেচারি গরিব ঘরের মেয়েটির জন্য তার খুব মায়া হলো। ওই ডাইনি সব জ্বালায়া দিছে, সব শেষ করে দিছে, এক বেটারেও মারছে, আমারও পুরায় মারতে চাইছিল। মেইন গেটের দিকে যেতে যেতে বলতে লাগলো আগুনে পড়ে যাওয়া মেয়েটি। বাবা ইয়াকুব মেয়েটাকে চলে যেতে দেখে পাগলের মতো ছটফট করছে, কিন্তু তার উপরে চেপে বসা দুজন কনস্টেবলের হাত থেকে ছাড়াতে পারছে না নিজেকে। জবাই করা পশুর মতো গোগানি দিচ্ছে মুখ দিয়ে। ও নিজে মরছে, ও সবাইরে মারছে। মেইন গেটের সামনে এসে পেছনে ফিরে অদৃশ্য কারো উদ্দেশ্যে বলল মেয়েটি, যে হাতটা মুক্ত সেটা দিয়ে উদ্ভ্রান্তের মতো নাড়ছে। আল্লাহ গো, আমার সব শেষ করে দিছে। এসপির চোখ মুখ তিক্ততায় কুচিয়ে গেল। অভাবে পড়ে মানুষের বাড়িতে বাড়তি কাজ করে এইসব মেয়ে, আর তাদের সাথে শেষ পর্যন্ত কি জঘন্য আচরণটাই না করা হয়। মেয়েটা যেভাবে পড়েছে তাতে মনে হচ্ছে না তাকে বাঁচানো যাবে। কিছুক্ষণ পরই ওসিকে সঙ্গে নিয়ে এসআই আনোয়ার ফিরে এলো বাড়ির ভেতরে। স্যার, থানার জিপে করে মেয়েটাকে হাসপাতালে পাঠিয়ে দিছি, ওসি রিপোর্ট করল। মাথা নেড়ে সাই দিল এসপি। এখন কি করব কিছু বুঝতেছি না স্যার। ওসি কিছু বুঝতে না পেরে বলল, আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। নিজের অপারগতা না দেখিয়ে পারল না মনোয়ার হোসেন। পুরো বাড়িটা এখন নরক কুণ্ড হয়ে চলছে। রাতের আকাশ লালচে আলোয় আলোকিত। রীতিমতো গম গম শব্দ করে সবকিছু গিলে খাচ্ছে আগুনের শিখাগুলো।
যতই খাচ্ছে ততই যেন বাড়ন্ত হচ্ছে। বাড়ির ভেতরে তো যাওন যাব না, সবখানে আগুন। বাড়ির দিকে চেয়ে বলল সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এসপি। নূরে সফার কি হলো কে জানে। মুখ ফুটে কিছু না বললেও সুন্দরপুর থানার ওসি জানে ডিবির ওই ইনভেস্টিগেটরের পরিণতিটা। মুস্কান জুবেরি নিজেও বেঁচে নেই। মহিলা শেষ পর্যন্ত আত্মঘাতিনী হয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেচারা নূরে সফা সম্ভবত ঘুণাক্ষরেও টের পায়নি ওই মহিলা এরকম কিছু করতে পারে। এতক্ষণে আশেপাশের অনেক উৎসুক মানুষ মেন গেটের সামনে এসে জড়ো হয়েছে, দেখছে আগুন কিভাবে জ্বলন্ত চিতা বানিয়ে ফেলেছে জমিদার বাড়িটাকে। ওসি পেছনে ফিরে দেখলো মেইন গেটের সামনে জড়ো হওয়া মানুষজন আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। ওই বাড়ির বাইরে যাও, কেউ বাড়িতে ঢুকবা না, যাও যাও, কেউ না, চিৎকার করে বলল ওসি। গ্রামের লোকজন কয়েক পা পিছু হটে গেলেও তাদের আগ্রহ মোটেও পিছটান দিল না। ফোনে রিং বেজে উঠলে এসপি মনোয়ার হোসেন চমকে বাড়ি থেকে চোখ সরিয়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে দেখেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ দিয়ে। হ্যালো হ্যালো, ওপাশ থেকে সফার সহকারী জাওয়াদের উদ্বিগ্ন কণ্ঠটা শুনতে পেল সে। হুম, চোখ বন্ধ করে মাথা নেড়ে সায় দিল। আমরা সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছি। বাড়িটা এখন আগুনে জ্বলছে। সম্ভবত মুস্কান জুবেরি আর নূরে সফা বাড়ির ভেতরেই আছে। আবারও মাথা নেড়ে সায় দিল এসপি। ভেতরে যদি কেউ থেকে থাকে তাহলে মনে হয় না কেউ বেঁচে আছে। এমন সময় একটা হই হুল্লা শুনে কানে ফোন চেপে রেখে সেদিকে তাকালো এসপি। বোবা ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে বাড়িটার ভেতর। তাকে যারা ধরে রেখেছিল তারা কিছুটা সামনে এগিয়েই থমকে দাঁড়ালো। কোন ফাঁকে যে তাদের হাত থেকে ছুটে গেছে টেরই পায়নি কেউ। দারোয়ান ছেলেটি নিচতলার সদর দরজা দিয়ে ঢুকে পড়ল ভেতরে, যেন জ্বলন্ত নরকের ভেতর ঢুকে গেল সে। পাগল নাকি শালার পুত, ওসি আবারও কথাটা বলল। এসপি মনোয়ার হোসেন কানে ফোনটা চেপে রেখেই ওসির পাশে এসে দাঁড়ালো। বোবার এমন আচরণে সেও অবাক। ওই বাড়ির দারোয়ান বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ও পাশে যাওয়াদের কথা শুনে আক্ষেপে মাথা তোলালো এসপি। ধারে কাছে কোথাও ফায়ার সার্ভিস নেই, তারপর আমি খবর দিয়ে দিয়েছি ওদের। না না না, দোতলা থেকে আগুন লেগেছে। যেভাবে জ্বলছে বাইরে থেকে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হতো না। আরো কিছুক্ষণ কথা শুনে ফোনটা কান থেকে সরে নিল সে। বাড়িটা ভাঙ্গা পড়তে পারে স্যার, ওসি বলল মনোয়ার হোসেনের দিকে তাকিয়ে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেটে ফোনটা রেখে দিল ভদ্রলোক। আগুনের সর্বগ্রাসী রূপ দেখে তার মনে হচ্ছে নূরে সফার লাশটাও হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাড়িটার সামনে থেকে সবাই একটু একটু করে পিছিয়ে গেল। আগুনের উত্তাপ ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে। ভবনের সামনে পার্ক করে রাখা প্রাইভেট কারটি কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যাবে। এসপি মনোয়ার হোসেন আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য কয়েক পা পিছিয়ে গেল। বোবা পোলাটা মনে হয় আটকায় গেছে, ওসি বলল। মাথা নেড়ে সায় দিল এসপি। ছেলেটা কি মনে করে বাড়ির ভেতরে ঢুকলো কে জানে। ভেতরে তার কোনো মূল্যবান জিনিস ছিল নাকি মুস্কান জুবেরিকে উদ্ধার করার জন্য। ঠিক তখনই জ্বলতে থাকা বাড়ির নিচতলা থেকে গঙ্গানি শোনা গেল। কণ্ঠটা কোনো পুরুষ মানুষের। কেউ কিছু বুঝে ওঠার আগেই কপাট খুলে রাখা সদর দরজার ভেতর দিয়ে দৌড়ে বের হয়ে এলো বোবা। আগুনের হাত থেকে বাঁচার জন্য গায়ে মোটা একটা কম্বল জড়িয়ে রেখেছে সে। বোঝা যাচ্ছে তার কোলে অচেতন এক নারী।
বোবা ছেলেটি বাড়ির সামনে লনের উপর মেয়েটিকে নামিয়ে রেখে হাত নেড়ে গোঙাতে গোঙাতে সব বলতে লাগলো। মেয়েটার শরীর অনেকটাই নগ্ন, শুধুমাত্র পেটিকোট আর ব্লাউজ গায়ে আছে, তবে তার শরীরে আগুনে পড়ার কোনো চিহ্ন নেই। আশপাশ থেকে পুলিশ সদস্যরা ছুটে এলো। সুন্দরপুরের ওসিও পা বাড়ালো সেদিকে। তারপর কি মনে করে থমকে দাঁড়ালো। পেছনে ফিরে দেখলো এসপি মনোয়ার হোসেন বিস্ফোরিত চোখে চেয়ে আছে অচেতন মেয়েটার দিকে। কি হয়েছে স্যার? এটা তো মুস্কান জুবিরি না? একটু ভর্মি খেল ওসি। কি? তারপর ঢোক গিলল। তাইলে ওইটা কে ছিল? সুন্দরপুর থানার ওসির জিপটা এখন মহাসড়ক ধরে ছুটে চলেছে। রাস্তায় খুব কমই যানবাহন আছে। গতি বাড়াতে দ্বিতীয় চিন্তা করতে হচ্ছে না ড্রাইভারকে। যদিও পেছনের সিট থেকে আগুনের দগ্ধ মেয়েটার আর্তনাদ আর যন্ত্রণা কাতর কণ্ঠ শোনা যাচ্ছে না এখন। একটু আগেও ঝলসে যাওয়া মেয়েটি আর্তনাদ করতে করতে সিটের উপর ছটফট করছিল। তার এই যন্ত্রণা কাতর গোঙানি পুলিশের ড্রাইভারকে বেপরা গতিতে গাড়ি চালাতে তাগিদ দিচ্ছিল যেন। লোকটা ভেবে পাচ্ছিল না দগ্ধ মেয়েটির সাথে জঘন্য এই কাজটা করেছে আরেকজন নারী। সে মহিলা আবার বেশ শিক্ষিত। সি 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 সি। গাড়িটা যখন রবীন্দ্রনাথকে অতিক্রম করে সুন্দরপুর টাউন পার হয়ে সদর হাসপাতালের দিকে ছুটে যাচ্ছিল, তখন হঠাৎ করেই কাতরানো শব্দ থেমে যায়। ড্রাইভার হয়তো মনে করে থাকবে আহত মেয়েটি মারা গেছে, তাই উৎসুক হয়ে পেছনে ফিরে যেই না দেখতে যাবে, অমনি সে তার জীবনের সবচেয়ে বড় ভয়টি পায়। সঙ্গে সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে আসে। ছোটবেলা থেকে শোনা সবগুলো ভূতের গল্পকে হার মানিয়ে দেবার জন্যই হয়তোবা পেছনের সিটে আগুনে পোড়া মেয়েটি তার দিকে পিস্তল তাক করে রাখে। রাস্তার পাশে গাড়ি থামাও, বেশ স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে আগুনে জ্বলছে যাওয়া মুখটি। তার উচ্চারণে গ্রাম্য টান নেই। একদম নড়বে না, যা বলি তাই করবে, নইলে গুলি করব। মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না বেচারা ড্রাইভার। হতবুদ্ধিকর এক ঘোরের মধ্যে গাড়ির গতি কমিয়ে দেয় সে। আস্তে করে রাস্তার পাশে ওটা থামতেই তার মনে হয় এই রাতে নির্জন রাস্তায় ভূতের খপ্পরে পড়েছে সে। ভূতটা ভর করেছে এই মাত্র মরে যাওয়া মেয়েটির উপরে। কিন্তু সে ভেবে পাচ্ছিল না ভূতটার হাতে পিস্তল এলো কিভাবে। পিস্তলের মুখে জিপ থেকে নেমে পড়ে সে। তারপর ভূতটার নির্দেশ মতো ঘুরে দাঁড়ায় দু হাত তুলে। কয়েক মুহূর্ত পরই শুনতে পায় গাড়িটার শব্দ করে চলে যাচ্ছে। পেছনে ফিরে হতবাক হয়ে দেখতে পায় প্রচন্ড গতিতে গাড়িটা ছুটে যাচ্ছে। রিয়ার মিররে ড্রাইভারের হতবম্ব হওয়া চেহারাটা দেখে মুচকি হেসেছিল মুস্কান জুবেরি। আমেরিকায় গিয়ে 16 বছর বয়সে ড্রাইভিং শিখেছিল। 18 পেরোবার পর মেডিকেল কলেজে ভর্তির সময় থেকে নিজে গাড়ি চালিয়ে ক্যাম্পাসে যেত। ড্রাইভিংয়ের নেশা আজও ছাড়তে পারেনি। এক হাতে হুইলটা ধরে অন্য হাত দিয়ে মুখের উপর থেকে রাবারের মতো শক্ত হয়ে যাওয়া ফেসিয়াল প্যাকের আস্তরণটি টেনে টেনে খুলে ফেলল এবার। তার সুন্দর চুলগুলো কেমন কুকড়ে আছে, ফুলে ফেপে রয়েছে। ভালো করে ধুলে ওগুলো আগের অবস্থায় ফিরে যাবে। পিস্তলটা পাশের সিটের উপর রেখে দিল। জিনিসটা সফার কাছ থেকে নিয়েছে। গায়ে জড়ানো শাড়িটার কিছু করলো না। তার পেটে বেল দিয়ে একটা ছোট্ট প্যাকেট আছে, ওটাতে একটা সালোয়ার কামিজ, মোবাইল ফোন আর কিছু টাকা। বাঁকা হাসি ফুটে উঠল মুস্কানের ঠোঁটে। খুব বেশি সময় পায়নি প্রস্তুতি নেবার জন্য। বিকেলের পরই সে বুঝে গিয়েছিল ওই নুরে সফা পুলিশের লোক হতে পারে। যেই সেই পুলিশ নয়, অনেক ক্ষমতাধর একজন পুলিশ।
বাড়ির বাইরে সাদা পোশাকে দুজন লোকের আগমন, ওসি, এসপি, এমপি, তার ফোন না ধরার একটাই মানে ছিল তার কাছে। কি হতে যাচ্ছে সেটা যখন বুঝতে পারলো, তারপর আর বেশি সময় নষ্ট করেনি। গভীর করে দম নিয়ে নিজেকে আগে প্রস্তুত করে নেয়। গ্লাসে অল্প একটু রেড ওয়াইন ঢেলে শান্ত হয়ে পান করতে বসে। গ্লাসটা খালি হবার আগেই একটি পরিকল্পনা করে ফেলেছে। কি কি করতে হবে মনে মনে ঠিক করে নিয়ে দ্রুত কাজে নেমে পড়ে। তার মধ্যে হয়তো একটু অস্থিরতা ছিল, একটু উদ্বিগ্নতাও থেকে থাকবে, কিন্তু সে নিশ্চিত ছিল তার পরিকল্পনা সফল হবে। কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ার মতো নার্ভ তার নেই। ওটা অনেক আগেই ভেঙে চুরে একদম নিঃশেষ হয়ে আবার নতুন করে জন্ম নিয়েছে। তার মনে হয় না দুনিয়াতে এমন কোনো কঠিন পরিস্থিতি আছে যা তাকে ভেঙে ফেলতে পারে। প্রথমে মিউজিক প্লেয়ারের ভয়েস রেকর্ডারে একটি আর্তচিৎকার রেকর্ড করে নেয়, বেশি না। পরপর দুবারই যথেষ্ট ছিল। ফাইলটা কপি করে নেয় আরো কয়েকবার। ওটা শেষ করে দীর্ঘদিন ধরে আগলে রাখা পেপার ক্লিপিংসের অ্যালবামটা নিয়ে কাজে নেমে পড়ে। আরব্য রজনী সেই কাহিনীর মতো নূরে সফা পেপার ক্লিপিংসের অ্যালবামের পৃষ্ঠা উল্টানোর জন্য ডান হাতের তর্জনী বারবার জিভে লাগিয়ে ভিজে নিয়েছে, আর নিজের অজ্ঞাত সারে শরীরে প্রবেশ করিয়েছে নার্ভ সিস্টেম বিকল করে দেওয়ার মতো শক্তিশালী একটি ড্রাগস। একটু শক্তিশালী ডোজ ব্যবহার করতে হয়েছে তাকে। তার হিসেবে ছিল তর্জনীতে লেগে থাকা ড্রাগ যেন কমপক্ষে 3 বার জিভে স্পর্শ করতে কাজ শুরু করে দেয়। বেশ রোমাঞ্চকর ছিল ব্যাপারটা, কিছুটা নাটকীয়। এই ড্রাগসটা প্রথমে পা দুটো অসাড় করে দেয়। সফর সম্ভবত এটা টের পেলেও মনে করেছিল তার পায়ে জিজি ধরেছে। কিছুক্ষণ বসে থাকলে এটা হওয়া খুব স্বাভাবিক। পা থেকে ওটা যখন হাতে গিয়ে পৌঁছায়, সফার টের পাবার কথা ছিল, কিন্তু সে ডুবে গিয়েছিল আন্দিজের কাহিনীতে। অবশেষে তার মুখটা যখন বন্ধ হয়ে গেল, তখন আর কিছুই করার ছিল না। মুস্কান জানে ওই সময় সফার চিন্তা ভাবনাগুলো বেশ বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। পুরোপুরি অচেতন হবার আগে এমনটাই হবার কথা। এরপর ঘরে থাকা অনেকগুলো ফেসিয়াল প্যাক থেকে এক প্যাক নিয়ে কাজে নেমে পড়ে। পুরো একটি টিউব ব্যবহার করে হাতে, মুখে, পায়ে আর গলার নিচে মেখে নেয়। প্যাকের অবশিষ্ট আঠালো তরল মেখে নেয় তার চুলে। এলোমেলো আর বিবস্ত্র করে ফেলে তার সুন্দর রেশমি চুলগুলো। ফেসিয়াল প্যাক দ্রুত শুকিয়ে গেলে আয়নায় দেখে সন্তুষ্ট হয় সে। আগুনে ঝলসে যাওয়া ভিকটিমদেরও এর চেয়ে বেশি ভয়ঙ্কর লাগে না। সফাকে নিয়ে কি করবে সেটা আগে থেকে ঠিক করে রাখেনি। সে শুধু চেয়েছিল লোকটাকে অচেতন করে ফেলতে। তবে তার বাড়িতে ফালুর লুকিয়ে থাকাটা বাড়তি সুবিধা এনে দেয়। গোর্খদবকে পালাতে সাহায্য করা হবে এই আশ্বাসে তাকে দিয়ে ছোট্ট একটা কাজ করিয়ে নেয়। তার ধারণা পুলিশ এটা দ্রুতই আবিষ্কার করবে। এরপর ফালুকে পালানোর সুযোগ করে দেয়। ছেলেটাকে বলে দিয়েছে জোরপুকুরের দক্ষিণে যে ভাঙা মন্দিরটা আছে, ওটার সামনের দিকে জলাশয় দিয়ে সাবধানে সাঁতরে গেলে সে এখানে থেকে পালাতে পারবে। নিচে নামার সময় দোতলার ল্যান্ডিংয়ে সাফিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। রাতের বেলায় কিছুই দেখতে পায় না, তাই কান পেতে সবকিছু বোঝার চেষ্টা করছিল। তার সৎ ভাই ফালুর সাথে কি করা হচ্ছে সেই কৌতূহল চেপে রাখতে পারেনি। তাকে ল্যান্ডিংয়ে দেখতে পেয়ে মুস্কান সতর্ক শিকারী পশুর মতো নিঃশব্দ হয়ে যায়। তারপরও মেয়েটা কিভাবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ায়। রেলিং ধরে তড়িঘড়ি করে নিচে নামতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে মেয়েটার মুখে ক্লোরোফর্ম রুমাল চেপে ধরে তাকে অচেতন করে নিচতলার ভেতরের দিকে একটি ঘরে নিয়ে গিয়ে গা থেকে শাড়িটা খুলে ফেলে। সে চায়নি আসন্ন জ্বালা পোড়াওয়ের মধ্যে মেয়েটার কোনো ক্ষতি হোক। সম্ভবত মেয়েটা অক্ষতই আছে,
বোবা ইয়াকুব আরেকটুর জন্য সমস্যা বাঁধিয়ে দিত। আর কেউ না চিনুক, তাকে ওভাবে দেখেও ইয়াকুব ঠিকই চিনতে পেরেছিল। সেটাই স্বাভাবিক। দিনের পর দিন যে শরীরটা ভোগ করত সেটা অন্য যে কারোর চেয়ে তার কাছে বেশিই চেনা। সুতরাং বোবাকে ধোঁকা দিতে পারেনি। পুলিশের কারণে সে কিছু করতেও পারেনি। তাকে মাটিতে ফেলে দুজন মানুষ চেপে ধরে রেখেছিল। নিচতলা দিয়ে বের হবার আগে শেষবারের মতো দোতলায় যায় সে আগুন লাগাতে। মুস্কানের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল এটাই। কাঠের মেঝে আর সিঁড়িতে বাড়িতে প্রচুর কাঠের আসবাব। গ্যাস বার্নার আর অ্যালকোহলের কারণে আগুন ধরানোটা এমন কোনো কঠিন ব্যাপার ছিল না, কিন্তু বাড়িটার প্রতি মায়া জন্মে গিয়েছিল তার। এই কয়েক বছরে বাড়িটা সত্যিকার অর্থেই ঠিকানা হয়ে উঠেছিল তার। নিজের ঠিকানা ধ্বংস করা মোটেও সহজ কাজ নয়। তারপরও সেটা করতে হয়েছে। আর এটা করতে গিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল তার ভেতর থেকে। সে বুঝতে পারছিল এই জীবনে আর স্থায়ী ঠিকানা বলে কিছুই থাকবে না। আন্দিজের পর থেকে সে থিতু হতে পারেনি। অনেক চেষ্টা করেছে, আমেরিকা ছেড়ে চলে এসেছে ঢাকায়। তারপরও সে টিকে থাকতে পারেনি। সুন্দরপুরও তার জন্য শেষ পর্যন্ত আর একটি ফেলে আসা অধ্যায় হয়ে গেল। সব প্রস্তুতি শেষে সাফিনার শাড়িটা গায়ে জড়িয়ে নেবার পর তার প্রিয় রেড ওয়াইনের একটি বোতল নিয়ে ঢকঢক করে কিছুটা পান করে। বাকিটুকু ঢেলে দেয় মাথায়। রক্তসদৃশ রেড ওয়াইন মাথা থেকে সারা মুখে ছড়িয়ে পড়ে। তারপরই গভীর করে দম নিয়ে নিচতলায় নেমে যায় চিৎকার দিতে দিতে। গ্রাম্য টানে তার চিৎকার সবাইকে আরেকবার ধোঁকা দিতে সক্ষম হয়। মুস্কান ভেবেছিল তাকে গাড়িতে করে হাসপাতালে নিতে কমপক্ষে 2জন পুলিশ গাড়িতে থাকবে, কিন্তু তা হয়নি। মাত্র একজন ড্রাইভারকে কবজায় নেওয়া এমন কোনো কঠিন কাজ নয়, বিশেষ করে গুলি ভর্তি পিস্তল হাতে থাকলে তো নয়ই। রাস্তার পাশে একটা ঝুপড়ির পাশে জিপটা থামালো সে। সুন্দরপুর থেকে গাড়ি চালিয়ে অসংখ্যবার এ পথ দিয়ে ঢাকায় গেছে। পথের দুধারে সবই তার চেনা। এই ঘরটি কাঠ কিংবা এরকম কিছু রাখার জন্য ব্যবহৃত হয়। এখন ওটা বন্ধ, চারপাশে প্রাণীর কোনো চিহ্নও নেই। পিস্তলটা হাতে নিয়ে জিপ থেকে নেমে পড়ল। ঝুপড়িটার পেছনে একটা ডোবা আছে। জায়গাটা বেছে নেবার দুটো কারণের মধ্যে এটা অন্যতম। ঝুপড়ি ঘরটার পেছনে গিয়ে শরীর থেকে শাড়িটা খুলে ফেলল। অন্ধকারে নেমে পড়ল ডোবায়। শীতের এমন রাতে তীব্র ঠান্ডা পানি তাকে বিন্দু মাত্র কাবু করতে পারল না। এর চেয়েও বেশি ঠান্ডায় বেঁচেছিল 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় 2.5 মাস। বুক সমান পানিতে নেমেই কয়েকবার ডুব দিল নগ্ন মুস্কান। এখন যদি নির্জন এই রাতে কেউ তাকে দেখেও ফেলে, ভূত প্রেত ছাড়া আর কিছু ভাববে না। হাত, মুখ আর শরীর থেকে ফেসিয়াল প্যাকগুলো ঘষে ঘষে মুছে ফেলার চেষ্টা করল। কিছুক্ষণ পর ডোবা থেকে উঠে দ্রুত পরে নিল সালোয়ার কামিজ। জিপে উঠে বসলো আবারও। তবে গাড়িটা বেশিক্ষণ ব্যবহার করতে পারবে না। তাকে খুব দ্রুত এটা পরিত্যাগ করতে হবে। গাড়ির হুইল ধরে রাস্তার দিকে চোখ রেখে একটু ভেবে নিল মুস্কান। এই মুহূর্তে যাবার মতো একটা ঠিকানায় আছে, আর সেটা অন্য একটা জরুরি কাজ করার জন্য উপযুক্ত জায়গা। সুন্দরপুরের জমিটার বাড়িটির চিতার মতোই জলে পুড়ে খাক হয়ে গেছে। খবর পাবার 40 মিনিট পর ফায়ার সার্ভিসের একটা গাড়ি চলে এলো। ততক্ষণে পুরো বাড়িটিতে আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যে 2টো হোস পাইপ দিয়ে আগুন নেভানোটা বাল খিল্ল বলে মনে হয়েছে স্বয়ং ফায়ারম্যানদের কাছে। বলতে গেলে সারা রাত ধরে আগুন চলেছে, আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অল্প কিছু মানুষ। রাতকানা মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে আসার কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে। সে যা বলল তা শুনে এসপি মনোয়ার এবং থানার ওসি হতভম্ব।
তাদের সামনে দিয়ে চোখে ধুলো দিয়ে রীতিমতো বোকা বানিয়ে মুস্কান জুবিরি সটকে পড়েছে, আর তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে স্বয়ং পুলিশ। থানার যে গাড়িটা করে মিসেস জুবিরিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়ি ড্রাইভার আধ ঘন্টা পরে এসে জানায় কি ঘটনা ঘটে গেছে। মনোয়ার হোসেন সব শুনে হতবাক হয়ে থাকে বেশ কয়েক মিনিট। আগুনে পুড়ে ঝলসে যাওয়া একজন মহিলা কিভাবে এটা করতে পারল? তার তো বেঁচে থাকা নিয়েই সন্দেহ ছিল। ড্রাইভার অবশ্য জানতো না পোড়া মেয়েটি মুস্কান জুবেরি। এসপি আর ওসি যখন তাকে এটা বলল, সে চুপ মেরে গেল। পুরো ব্যাপারটাই পুলিশের কাছে রহস্যময়। তারা এর কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। মুস্কান জুবেরি কিভাবে আগুনে পোড়ার ধোঁকা দিতে পারলো সেটা মাথায় ঢুকছে না। রাত 2টোর দিকে ব্যর্থ মনোরথে নিজের কোয়ার্টারে ফিরে আসে এসপি, আর সুন্দরপুরের ওসি তার লোকজন নিয়ে নেমে পড়ে বাড়িটার আশেপাশে তল্লাশির কাজে। দুজন কনস্টেবলকে মেইন গেটে পাহারায় বসিয়ে দেয়। দোতলা বাড়িটি ভেতর থেকে ভেঙে পড়লেও সম্মুখভাগটি তখনও দাঁড়িয়ে ছিল। আগুনের শিখা নিভে গেলেও ছাই চাপা আগুন জ্বলেছে ভোর পর্যন্ত। ভোরের আজান যখন ভেসে আসছিল দূরের কোনো মসজিদ থেকে, তখন একটা ঘটনা ঘটে বাড়ির পেছনে বাগানে। ওই সময় পুলিশের লোকজন জোরপুকুর পাড়ের পাশে জলাশয়ের মধ্যে কুমিরগুলো খুঁজে পেয়েছে মাত্র। বিশাল জলাশয়ের একটি অংশ কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করা। তার মধ্যে বিচরণ করতে দেখে বেশ কয়েকটি কুমিরের বাচ্চাকে। এটা নিয়ে যখন সবাই ব্যস্ত, তখন এক কনস্টেবল চিৎকার করে বাড়ির পেছনে থাকা ঔষধি বাগান থেকে। ওসি নিজে পরিমরি করে তার লোকজন নিয়ে ছুটে যায় সেখানে। তারা গিয়ে দেখতে পায় বাগানের একটা ঝোপের আড়ালে ঘাসের উপরে ভারী কম্বলে ঢাকা একটি লাশ। মুখটা দেখেই চিনতে পারে এটা নূরে সফা। তার শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই, একেবারে অক্ষত, যেন ঘুমিয়ে আছে। এসআই আনোয়ারি প্রথম খেয়াল করে সফার বুক উঠানামা করছে মৃদু। সঙ্গে সঙ্গে ডিবির এই কর্মকর্তাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। এসপিকে ঘুম থেকে জাগিয়ে ফোন করে এ ঘটনা জানানো হয়। কথাটা শুনে মনোয়ার হোসেন যতটা না বিস্মিত হয়, তার চেয়েও বেশি হাফ ছেড়ে বাঁচে। তাহলে নূরে সফা আগুনে মারা যায়নি, তাকে জীবিত উদ্ধারের কথা বলতে হবে এখন, আর এটাই তাদের মুখ কিছুটা হলেও রক্ষা করবে। সঙ্গে সঙ্গে ওসিকে ব্যাপারটা বুঝিয়ে বলে দেয় এসপি। ওসিও এটাই চাইছিল, তাকেও তো কিছু করে দেখাতে হবে। মুস্কান জুবিরি তাদের সামনে দিয়ে তাদেরই সহায়তায় পালিয়ে গেছে। এই ব্যর্থতা ঢেকে ফেলতে হবে। সুতরাং পুলিশ তাদের রিপোর্টে জানালো সফাকে নিচতলার বাড়ির ভেতর থেকে অক্ষত উদ্ধার করা হয়েছে। এ কাজ করতে গিয়ে ওসি আর এসআই আনোয়ার জীবনের ঝুঁকি নিতেও কুণ্ঠিত ছিল না। স্বয়ং এসপি সাহেবের যোগ্য নেতৃত্বে এটা করা হয়। পরদিন সকালে সুন্দরপুরের সবাই জেনে গেল ঘটনাটা কি। তবে কি কারণে মুস্কান জুবিরি পালালো আর তার বাড়িটা আগুনে পড়ে গেল সেটা নিয়ে কারোর কোনো স্পষ্ট ধারণা নেই। এক একজন মনের মাধুরী মিশিয়ে গল্প বলে যেতে লাগলো। বলাই বাহুল্য, গল্পগুলো বেশ মুখরোচক। তবে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে যখন দেখতে পেল রবীন্দ্রনাথ বন্ধ, তখন অবাক হয়ে একে ওকে জিজ্ঞেস করলেও আসল কারণটা জানতে পারল না। ওই হোটেল আর জীবনেও খুলব না, বুঝলেন? মেজাজের সাথে কথাটা বলল রবীন্দ্রনাথের উল্টো দিকের টং দোকানি রহমান মিয়া। কেন, কি হয়েছে? একজন ভদ্রলোক উৎসুক হয়ে জানতে চাইল। আরে হে, কি আমারে কয়ে গেছে কেন বন্ধ করে দিছে, ঝাঁজের সাথে জবাব দিল রহমান মিয়া। দুজন ভদ্রলোক হতাশ হয়ে ফিরে গেল রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির কাছে। খাওয়ানোর কি শখ, চোখ মুখ বিকৃত করে বলল দোকানি। গাড়ি লইয়া এসে পড়ছে। তারপরে এই ঘেন্নাটা বেশ আনন্দের সাথে প্রকাশ করতে পারল রহমান। তার চোখে মুখে আনন্দ।
সামনে রাখা গুড়ের পিণ্ডের উপরে এক ঝাঁক মাছি বসে থাকলেও সেগুলো হাত দিয়ে তাড়ালো না। রবীন্দ্রনাথ কেন, ওই ডাইনিটাও আর কখনো এখানে আসবে না। কেস খান বসে আছে বিছানার পাশে, তার পেছনে দাঁড়িয়ে আছে জাওয়াদ। তারা দুজনেই চেয়ে আছে বিছানায় বসে থাকা নূরের সফার দিকে। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। ঘণ্টাখানেক আগে সুন্দরপুর থেকে ফিরে এসেছে একদম অক্ষত শরীরে। বলতে গেলে তেমন কিছুই হয়নি তার, সম্পূর্ণ সুস্থ আছে এখন। উদ্ধারের পরপরই জ্ঞান ফিরে পায় সে, কোথাও কোনো ধরনের চোট পায়নি। তবে গত রাতের ঘটনার কিছুই মনে করতে পারছে না। ডাক্তার বলেছে তার কোনো সমস্যা নেই, তবে কড়া ডোজের অজ্ঞাত একটি ড্রাগস দেওয়া হয়েছিল। সফর রক্ত পরীক্ষা করলে সেটা পরিচয় জানা যাবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ড্রাগসটি অচেতন করে দিয়েছিল তাকে। আপনার কিচ্ছু মনে নাই? হতাশ হয়ে জানতে চাইল কেএসকে। কফির কাপে চুমুক দিতে ভুলে গেছে সে। মাথা দুলিয়ে জবাব দিল নূরে সফা। বিছানার উপরে বসে আছে সে, তার হাতেও কফির কাপ। তবে জাওয়াত কফি খায় না বলে তার হাত খালি। ওই যে বাড়িতে যে গেলেন, এইটাও মনে করতে পারতেছেন না? মুখ তুলে তাকালো নূরে সফা। ওটা মনে আছে স্যার, মানে ওই বাড়িতে গেলাম, মহিলার সাথে কথা বললাম, তারপর চোখ মেরে গেল। ওই মহিলা আমাকে অ্যালবামের মতো কিছু একটা দিয়েছিল। উদ্গ্রীব হয়ে চেয়ে এলো কেএস খান। সম্ভবত ছবির অ্যালবাম, একটা ছবির অ্যালবাম। জি স্যার, ছবির অ্যালবাম। কার ছবি? মুস্কান জুবেরির। মনে করার চেষ্টা করে ব্যর্থ হলো সে। ওর ছোটবেলার ছবি, আর যেন কি ছিল, তারপর আর কিছু মনে করতে পারল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল কেএসকে। সে বুঝতে পারছে সফর অবস্থা। একটা বইয়ে পড়ছিলাম এক ধরনের ড্রাগস আছে, এইটা যার উপরে অ্যাপ্লাই করা হয় তার মেমোরি লস হয়ে যায়, টেম্পোরারি মেমোরি পুরা ইরেজ করে দেয় আর কি। এই জন্য ড্রাগসটা কাজ শুরু করার কয়েক মিনিট আগে থেকে যে মেমোরি আছে তাও নষ্ট হয়ে যায়। একটু থেমে আবার বলল কেএসকে, সব স্মৃতি টেম্পোরারি মেমোরিতে থাকে, তারপর সেইটা পার্মানেন্ট মেমোরিতে চলে যায়, বুঝলেন? সফা অবাক হলো। ডিভির ইনভেস্টিগেটর এইসব কথা কি করে জানে? এইগুলা সব বই পড়ে জানছি, শিশুসুলভ হাসি দিয়ে বলল কেএস খান। কিন্তু স্যার, বলল নূরে সফা, যতটুকু মনে পড়ছে আমি ওখানে কোনো কিছুই খাইনি। ওই মহিলাও আমার কাছ থেকে বেশ দূরে বসেছিল। তাহলে এটা কিভাবে হলো? কোন কি? অবাক হলো কেএসকে। নতুন কোনো ব্যাখ্যা খুঁজতে লাগলো। কোনো রকম কোনো কন্ট্যাক্ট হয় নাই, আপনি মুখেও কিছু দেন নাই, তাই তো? মাথা দুলিয়ে সায় দিল সফা। যতটুকু মনে আছে এরকম কিছুই হয়নি। ওই অ্যালবামটা খুলে পড়তে শুরু করেছি, তারপরে সবকিছু কেমন উলট পালট হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে রইল ডিভির সাবেক ইনভেস্টিগেটর। অ্যালবামটা দেওয়ানোর আগে কি কি হয়েছে সব মনে আছে? অবশেষে জানতে চাইল সে। কপালে ডান পাশটা আঙুল দিয়ে ঘষল সফা। অনেকটাই মনে আছে, মানে আমি ঠিক শিওর না। থাক, কষ্ট করে মনে করানোর কোনো দরকার নাই। কয়েকদিন রেস্টে থাকেন, সব ঠিক হয়ে যাবে। মাথা নেড়ে সায় দিল নূরে সফা। মিসেস জুলি সবকিছু নিজ থেকে বলেছিল। আমি যেসব বিষয়ে সন্দেহ করেছি তার সব পরিষ্কার করে দিয়েছিল। তাই নাকি? জি স্যার, মহিলাকে নিয়ে আমি যেসব সন্দেহ করছিলাম সব কিছুর লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছিল। এইসব আপনার মনে আছে এখন? হ্যাঁ, মনে আছে।
এইটা কি ফটো অ্যালবাম দেওয়ানের আগে না পরে? আগে। গভীর ভাবনায় ডুবে গেলেন কেএসকে। তাইলে কি ওই অ্যালবামটার মধ্যে মেকানিজম করছিল নাকি? আপন মনে বিড়বিড় করলো সে। কি বললেন স্যার? নুরুসফা বুঝতে পারলো না। আমার মনে হইতাছে মহিলা ওই অ্যালবামটার মধ্যেই কিছু করছিল। মানে আপনি তো কইলেন ওইটা ছাড়া আর কোনো কিছু টাচই করেন না। অ্যালবামের মধ্যে? সফার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সেটা কিভাবে সম্ভব? মুচিয়ে হাসলো মিস্টার খান। ওই যে আরব রোজনের কাহিনীতে আছে না, বইটার প্রত্যেক পৃষ্ঠায় বিষ মাখায় রাখছিল। সব বুঝতে পারলো কিনা সেটা বোঝা গেল না। আহত করে মাথা নেড়ে সায় দিল। এই ধরনের প্রয়োজন কিন্তু বহুত আছে, গুরু গম্ভীরভাবে বলল কেএস খান। একটু ওভারডোজ হইলে বিপদ আসিল। নুরুসফা অনেকক্ষণ চুপ থেকে বলে উঠল, স্যার মহিলা 5 জন ভিকটিমকে আসলে কি করেছে বলে মনে করেন আপনি? খান পেছনে ফেলে জাওয়াদের দিকে তাকালো। ছেলেরা নিজের অভিব্যক্তি লুকানোর চেষ্টা করতে গিয়ে পারল না। গাল চুলকে কাঁচুমাচু খেলো একটু। অর্গান পাচারের ব্যাপারে কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন হাসপাতালের ওই ডাক্তারের কাছ থেকে? মাথা দোলালো কেএস খান। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সফা। এই কেসটা তাহলে আপনার আমার দুজনের জন্য প্রথম ব্যর্থ কেস হয়ে গেল, তাই না স্যার? কেসকে নিঃশব্দে হাসি দিলে নুরুসফা একটু অবাকই হলো। কেসটা কইলাম সলভ, খালি আসামি ধরন বাকি আর কি। ওইটা করা যাইব, আপনি কোনো চিন্তাই করেন না, সে ধরা পড়বই। ব্রুকুচ কালো সফা। কেস সলভ মানে? আমরা তো জানি না মুস্কান জুবির এই 5 জন ভিকটিমের সাথে কি করেছে। হাসি দিয়ে সফাকে আশ্বস্ত করলো কেএসকে, এটা আসলে আমরা জানি। কথাটা বলে জাওয়াদের দিকে তাকালো। আপনারা পরে সব বলবো, এখন রেস্ট নেন। উঠে দাঁড়ালো ডিবির সাবেক কর্মকর্তা। আপনি জানেন? মাথা নেড়ে সায় দিয়ে আবারও আশ্বস্ত করলো কেএস খান। তাহলে আমাকে বলছেন না কেন মুস্কান জুবির ওই 5 জন ভিকটিমের সাথে কি করেছে, কেন করেছে? মুস্কান কোনো অর্গান পাচারের সাথে জড়িত ছিল না। আপনার এই হাইপোথিসিসটা ভুল ছিল। পুরো কথাটা শোনার জন্য অপেক্ষা করলো সে। মহিলা তার ভিকটিমদের শরীরের একটা অর্গান খায় ফেলত। কি? কথাটা শুনে ভিমড়ি খেল সফা। এরকম একজন রুচিবান মহিলা এটা কেন করতে যাবে? অবিশ্বাসে বলে উঠল সফা। সে যে আন্দিজের ঘটনাটা জানে না সেটা বুঝতে পারল। এই লম্বা গল্প এখন না বলে সরাসরি আসল প্রসঙ্গে চলে গেল। কারণ খুব কঠিন এক সিচুয়েশনে পইরা বাই অ্যাক্সিডেন্ট সে ইনভেন্ট করতে মানুষের শরীরে একটা বিশেষ অঙ্গ খাইলে যৌবন ধরে রাখন যায়। বিস্ময়ে চেয়ে রইল সফা। এটা তো পুরোপুরি আজগুবি কথা। মেনে নিতে না পেরে বলে উঠল, কুসংস্কার ছাড়া আর কিছুই না, বিকৃত মস্তিষ্কের কাজ কারবার। কেসকে কিছুই বলল না। আপনি এটা বিশ্বাস করেন স্যার? দেখেন, আমি হইলাম যুক্তির মানুষ, যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করি না। যা দেখি না এই 2 নয়নে তা মানি না গুরুর বচনে। আমিও স্যার। এইসব আজগবি ফালতু কথা কে বলেছে? ওই ডাক্তার আসকার ইবনে সাইদ। ওকে ওকে আমি শিক্ষা দেব। দাঁতে দাঁত চেনে বলল সফা। আমাদের সাথে রসিকতা। এই সব কথা বলে ওই ডাক্তার আসলে অর্গান পাচারের ব্যাপারটা আড়াল করতে চাইছে স্যার। কাল চুলকালো কেএসকে। অবিশ্বাসে চেয়ে রইল সফা। সে জানে কেএস খানের এই ভঙ্গিটির অর্থ কি। আপনি এই উদ্ভট গল্পটি বিশ্বাস করেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল কেএসকে।
আমি বিশ্বাস করি না করি সেটা বলার আগে আমার একটা কথা বলেন। বলেন, আপনি তো মহিলার সামনে থেকে দেখছেন, তাই না? তা ওর বয়স কত হইতে পারে? একটু ভেবে নিল সফা। আহ, কত হবে? 30, বড় জোর 35, এর বেশি হবে না, আমি নিশ্চিত। অবশ্য মহিলাকে দেখলে যদি আরো কম বয়সী মনে হয় তাহলে দোষ দেওয়া যাবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল কেএস খান। মুস্কান জুবেরির বর্তমান বয়স 66। সফার মনে হলো তার সাথে মশকরা করা হচ্ছে। 66 মানে 60+6 = 66। সুন্দরপুরের এসপি আসাদুল্লাহ সারাদিন এতটা ব্যস্ত ছিল যে নিজের এলাকার খবর নিতে পারেনি। রাজনীতি এমনই ব্যস্ততম একটি পেশা। তার উপর ক্ষমতাসীন দলের এমপি হলে ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। শীতকালীন সংসদ অধিবেশন চলছে। অনেকদিন পর আজ সংসদে বসেছিল কয়েক ঘন্টা। এক সময় তো ঘুমিয়েও পড়েছিল। এ নিয়ে কলিগারা হাসাহাসি করেছে। নিজ দলের এক এমপি টিটকারি মেরে বলেছে, মাল্টে নিয়ে এসেছি কিনা। কথাটা সে সহজভাবে নিয়েছে, অন্তত বাহ্যিকভাবে, কিন্তু ভেতরে ভেতরে গজগজ করছিল। হারামজাদা, আমি এখনো তোর মতো হতে পারিনি। কোথায় কি খেয়ে যেতে হয় সেটা ভালো করেই জানি। অবশ্য মুখটা এমন করে রেখেছিল যেন কি যে বলেন না ভাই টাইপের। যাই হোক, রাত 9টার পর সংসদ ভবন থেকে বের হয়ে আরেক এমপির বাসায় গিয়ে মাল অবশ্য ঠিকই টেনেছে। সেটা আর এমন কি, সবাই তাই করে। কেউ স্বীকার করে, কেউ করে ভণ্ডামি। রাত 12টার পর ফাঁকা অ্যাপার্টমেন্টে ফিরে মেজাজটাই বিগড়ে গেল। সারাদিন এত কাজ করার পর যদি শূন্য বাড়িতে ফিরে আসতে হয়, তাহলে এত সব কিসের জন্য করছে? তার বউ বাচ্চারা মনে করে এই দেশে মানুষ থাকে না। কানাডার নিশ্চিন্ত জীবনযাপন করে ওরা। এজন্য অবশ্য ওদেরকে খুব বেশি দোষও দেওয়া যায় না। 1/11 আগে ভাগে সে নিজের পরিস্থিতি আজ করতে পেরে অন্য অনেকের মতো বউ বাচ্চাকে ওখানে পাঠিয়ে দেয়। শত শত রাজনীতিকের বেগম সাহেবরা থাকে বলে কানাডার ওই জায়গাটাকে এখন লোকজন বেগমগঞ্জ বলে টিটকারি মারে। জামা কাপড় না খুলেই বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। পকেট থেকে দুটো সেলফোন বের করে রাখলো বালিশের পাশে। রাত 12টার পর সব সেলফোন বন্ধ করে রাখে, শুধু একটা বাদে। ওটার নাম্বার খুব কম লোকের কাছে আছে। যাদের কাছে আছে তাদের কাণ্ডজ্ঞান এত নিচে কখনো নামবে না যে রাত বিরাতে অদরকারে অথবা কম দরকারে ফোন করে প্রাইভেট লাইফে বিঘ্ন ঘটাবে। চোখ বন্ধ করে পড়ে থাকলো কয়েক মুহূর্ত। টের পেল মাথাটা খুব ধরে আসছে। সে জানে যথেষ্ট মদ পেটে না গেলে তার এরকম হয়। অন্যের মদ খেতে বসে একটু ভদ্রতা করেছিল বলে এই অবস্থা। এখন আরেকটু না খেলে সারা রাত এমন মাথা ব্যথা নিয়ে বিছানায় পড়ে থাকতে হবে। অবশেষে বিছানা ছেড়ে উঠে ফ্রিজ থেকে পাসপোর্টের একটি বোতল আর গ্লাস নিয়ে আবারও ঢুকলো বেডরুমে। বিছানার পাশে সোফায় বসে কিছুটা পানীয় ঢকঢক করে পান করলো। বোতলটা রাখলো সোফার পাশে মেঝেতে। কয়েক মুহূর্তের মধ্যেই ওষুধের মতো কাজ করলো যেন। মাথা ব্যথাটা চলে গেল পুরোপুরি। আর একটু পান করার লোভ সামলাতে পারল না। বেশি খেলে তার খুব একটা সমস্যা হয় না, কম খেলে যত বিপত্তি। মাথা ব্যথা কেটে যাবার পর সমস্ত ক্লান্তি অপসারিত হতেই মনে হলো সুন্দরপুরের খবর নেওয়া দরকার। গতকাল এসপিকে ফোন দিয়েছিল ঘটনা কি তা জানার জন্য, কিন্তু হারামজাদা ফোন ধরেনি। ওকে 1 সপ্তাহের মধ্যে ট্রান্সফার করতে হবে। পরক্ষণে ভুল ভাঙল তার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাবশালী একজনের কারণেই তার ঘনিষ্ঠ আর বিশ্বস্ত এসপি এই কাজ করতে বাধ্য হয়েছে। এমনকি তাকেও হাত পা গুটিয়ে রাখতে হয়েছে ওই লোকের ভয়ে। নইলে মুস্কানকে সাহায্য করা তার জন্য কোনো ব্যাপারই ছিল না। বরং তার গোয়ার্তমি আর অধৈর্যের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা ঘোচানোর সুযোগ পাওয়া যেত মেয়েটার বিপদে সাহায্য করে। মুস্কানের কথা ভাবতে ভাবতেই একটা প্রশ্নের উদয় হলো তার মনে।
সে কি এমন করেছে যার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই লোক ক্ষেপে আছে? কিছুক্ষণ ভেবেও আন্দাজ করতে পারল না। ঠিক করলো আগামীকাল সকালে যেভাবে হোক এসপির সাথে যোগাযোগ করে এটা জেনে নেবে, যদি আদৌ সে সবটা জেনে থাকে তো। হঠাৎ করে সবার ঘরে খোলা দরজার দিকে তাকালো। বাইরের প্যাসেজ আর ড্রয়িং রুমের আলো নেভানো। আসাদুল্লাহ নিশ্চিত অ্যাপার্টমেন্টে ঢোকার সময় সবগুলো বাতি জ্বালিয়ে রেখেছিল। একটু আগে যখন ফ্রিজ থেকে ওয়াইনের বোতলটা নিয়ে এলো তখনও বাতি জ্বলছিল। পরক্ষণেই আবার অনিশ্চয়তায় পড়ে গেল সে। মাতাল হিসেবে এরকম ভুল করাটাই স্বাভাবিক। মদের গ্লাসটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দরজা সামনে এসে বামে ডানে তাকালো। এই সুরক্ষিত অ্যাপার্টমেন্টে কে ঢুকবে? অসম্ভব। মুচকি হাসলো আসাদুল্লাহ। ক্ষমতাবানদের নিরাপত্তাহীনতা বোধ একটু বেশি থাকে, যেটা বাইরের লোকজন বুঝতে পারে না সবসময়। সবার ঘরের বাইরের প্যাসেজটায় বাতি জ্বালিয়ে দিয়ে সোফায় বসলো আবার। গ্লাসটা খালি করে ভরে নিল আরেক দফা। কিছুক্ষণ পর টের পেল মদ কাজ করতে শুরু করেছে। কেমন হালকা হয়ে আসছে মাথাটা, চোখ দুটো ভারী হয়ে আসছে। গ্লাসটা খালি করে সোফার হাতলের উপর রেখে ঘরের বাতি নিভিয়ে দিল। বিছানায় শুয়ে পড়ল চিত হয়ে। একটু পর কিছু একটা টের পেয়ে খোলা দরজার দিকে তাকালো সে। ওখানে দাঁড়িয়ে আছে আবছায় এক নারী মূর্তি। কে? অবয়বটি আস্তে আস্তে হেঁটে তার বিছানার কাছে চলে এলো। ঘরের বাতি নেভানো বলে পরিষ্কার দেখতে পাচ্ছে না। বাইরের আলোয় অবয়বটি আবছায়া মূর্তি দেখে তার মনে হলো এই নারী তার অনেক দিনের চেনা। কে? এবার মুখ দিয়ে কথাটা বের করতে পারল। মুস্কান। ঘর ছাড়ে পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ গুঞ্জরি নারী কণ্ঠটি প্রায় ফিসফিসিয়ে সুরে সুরে বলে উঠল, যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরী। আসাদুলের কাছে মনে হলো সে একটা সুন্দর স্বপ্ন দেখছে। তার সামনে যে নারী দাঁড়িয়ে আছে তার সান্নিধ্য পাবার জন্য সে কতটা ব্যাকুল তা কেউ না জানো, সে নিজে তো জানে। এই নারী তাকে পাগল করে তুলেছে, বারবার ফিরিয়ে দিয়ে অপমান করেছে তাকে। শেষে দীর্ঘদিন অপেক্ষা করার পর মরিয়া হয়ে জোর খাটাতে শুরু করেছে ইদানিং, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। মুস্কান এমন ভাব করে যেন তার সমস্ত হম্বিতম্বি শিশুতোষ পাগলামি ছাড়া আর কিছুই নয়। নারী মূর্তিটি তার মুখের উপর কিছুটা ঝুঁকে এলো, যেন তাকে ভালো করে দেখছে। আসাদুল্লাহ আবছা আবছা দেখতে পেল মুখটি, সেই রহস্য, সেই দুর্দমনীয় আকর্ষণ, প্রলব্ধ পরিচালনা। ভয় পাচ্ছ? বলে উঠল মুস্কান। দেখো, আমি তোমার ঘরে চলে এসেছি। তোমার জায়গায় আমি হলে প্রাণ খুলে গাইতাম, এসো এসো আমার ঘরে। সুরে সুরে গানটা গিয়ে আচমকা থেমে গেল। তোমার কাছ থেকে অবশ্য এটা আশা করাটাও বোকামি। তুমি একটা মাথা মোটা ভার। এমপি পিটপিট করে তাকালো শুধু। তুমি ভয় পাচ্ছ? বুঝতে পারলো না তাকে কেন এ প্রশ্ন করা হচ্ছে। ভয় পাবার কিছু নেই, তুমি মোটেও খাওয়ার যোগ্য নও। তারপরে নিঃশব্দে হেসে উঠল সে। সে হাসির কি অর্থ বুঝতে পারল না আসাদুল্লাহ। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার সময় মুস্কানের আতর মাখা কণ্ঠটি বলে উঠল, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি তোমাকে খাবো না। ঢাকায় আসার পর দিনই অফিস চলে গেল নুরুসফা। ইচ্ছে করলে কয়েকটা দিন বিশ্রাম করে নিতে পারত, কিন্তু ব্যাচেলর মানুষ আর যাই হোক নিজের ঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তাছাড়া এমন কিছু হয়নি যে বিশ্রাম নেবার দরকার আছে। অফিসে এসেই কয়েকজন কলিগের সাথে দেখা করে নিজের ঘরে গিয়ে কয়েকটি পত্রিকা নিয়ে বসল। কমিশনার এলে তাকে পুরো ব্যাপারটা ব্রিফ করতে হবে। পত্রিকা খুলতেই তার সহকারী জাওয়াদ ঘরে ঢুকল। তার মধ্যে এক ধরনের অস্থিরতা দেখতে পেল সফা। স্যার, ঘটনা শুনেছেন? কি ঘটনা? সুন্দরপুরের এমপি মারা গেছে গত রাতে।
ব্রু কুচকে ফেলল নুরে সফা। কিভাবে মারা গেল? কখন? কোথায়? হার্ট অ্যাটাকে স্যার, নিজের ফ্ল্যাটে। ব্যাপারটা খুব কাকতালীয় হয়ে গেল না? পত্রিকা নামিয়ে রাখলো সে। গত পরশু সুন্দরপুরে এত বড় একটা ঘটনা ঘটল, আবার গত রাতে সেই এলাকার এমপি মারা গেল। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। স্যার, দুটো ঘটনা মোটেও কাকতালীয় নয়। আমি নিশ্চিত এটা মুস্কান জুবিরের কাজ। কি? আতকে উঠল সফা। কি বলতে চাও তুমি? ওই মহিলা ধরা পড়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাছাড়া তুমি বলছো এমপি হার্ট অ্যাটাকে মারা গেছে। তাহলে মুস্কানকে সন্দেহ করার কারণটা কি? স্যার, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। খবরটা শোনার পর আমিও ভেবেছিলাম কাকতালীয় হতে পারে, কিন্তু টিভিতে নিউজটা দেখার পর বুঝলাম এটা মুস্কান জুবেরেরই কাজ। আচ্ছা, একটু খুলে বলো আমাকে, একটু খুলে বলো। অধৈর্য হয়ে উঠল সফা। এমপি আসাদুল্লাহ কোথায় থাকে জানেন স্যার? না। গুলশানের একটি ফ্ল্যাটে। আর ওই ডাক্তার আসকার ইবনে সাইদও থাকেন একই অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে। মাই গড! অস্ফুট স্বরে বলে উঠল সফা। উপসংহার: মুস্কান জুবিরিকে ধরা না গেলেও নূরে সফা বেশ বাহবা পেল ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে। এমনকি শেষে ভিকটিম হাসিবের মামা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাবশালী ব্যক্তিটিও ফোন করে তাকে ধন্যবাদ জানিয়েছে। যে কেসটার কোনো কুল কিনারা কেউ করতে পারেনি, সামান্য অগ্রগতিও দেখাতে পারেনি, সেখানে সফা যতটুকু করেছে তা তো বিস্ময়কর বটে। হ্যাঁ, আসামিকে ধরা যায়নি, তাতে কি? তাকে ধরার কাজ এখনো অব্যাহত আছে। যে কোনো সময় ওই মহিলাকে ধরা সম্ভব হবে। কর্তাদের এমন কথায় অবশ্য সফা মনে মনে একমত হতে পারেনি। তার ধারণা মুস্কান জুবিরি চিরকালের জন্য ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এর পক্ষে যুক্তি দিতে পারবে না সে, তবে এটাই তার দৃঢ় বিশ্বাস। সুন্দরপুরের এমপি মারা যাওয়ার কথা শুনে এ নিয়ে কমিশনারের কাছে গিয়ে বলেছিল ঘটনাটা নিছক হার্ট অ্যাটাকে নাও হতে পারে। একই ফ্ল্যাটে মুস্কানের ঘনিষ্ঠ ডাক্তার আসকার ইবনে সাইদও থাকেন। এই ভদ্রলোক মুস্কানের প্রায় সব ব্যাপারে জানেন, যদিও 5 জন ভিকটিমের ব্যাপারটা তিনি জানতেন না বলেই দাবি করেছেন। সফার কাছ থেকে একথা শুনে কমিশনার বলেছেন, ফরেন্সিক রিপোর্টে যদি সন্দেহজনক কিছু থাকে তাহলে এটা নিয়ে তারা তদন্ত করে দেখতে পারে, কিন্তু নিছক একই ফ্ল্যাটে বসবাস করার জন্য এরকম সন্দেহ করাটা ধোপে টিকবে না। এই সন্দেহটা প্রমাণের জন্য শক্ত প্রমাণ দরকার। সফা সেই প্রমাণের জন্য অপেক্ষা করে শেষে হতাশ হয়েছে। এমপির মৃত্যুর কারণ হিসেবে ফরেন্সিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত মদ্যপানকে। সেটাও আবার সরকারি দলের হস্তক্ষেপের কারণে ধামাচাপা পড়ে গেছে। সেই রিপোর্ট প্রকাশ করা তো দূরের কথা, দেখার সুযোগ হয়নি কারো। সফা অনেক চেষ্টা করে শুধু এটুকুই জানতে পেরেছে। সুতরাং এসপি আসাদুল্লাহর কেসটা নিয়ে এগিয়ে যাবার কোনো সুযোগ নেই। তারপরে ডাক্তার আসকার ইবনে সাইদের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এসেছে। এমপি মারা যাবার পরদিনই ভদ্রলোক কি একটা কাজে আমেরিকায় চলে গেছেন। কবে ফিরবেন কেউ জানেন না। বেশ কয়েকদিন হয়ে গেলেও কেস খানের সাথে তার দেখা হয়নি। এর কারণ আরেকটা কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ভদ্রলোক। ডাক্তারের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে সফা ফোন দেয় সাবেক ডিবি ইনভেস্টিগেটরকে। কেসকে জানায় কয়েকদিন ব্যস্ত থাকার পর আজ বাড়িতে আছে বিশ্রাম নেবার জন্য। তার শরীর একটু খারাপ। কথাটা শুনে মুচকি হেসেছিল সে। মিস্টার খানের শরীর কবে ভালো ছিল মনে করার চেষ্টা করল, কিংবা কখনো সে তাকে বলেছে কিনা তার শরীর আজ বেশ ভালো, তাও মনে করতে পারল না। স্যার, আমি তাহলে আপনার বাসায় আসি, একটু গল্প করে যাই, অনেকদিন দেখা হয় না বলেই ফোনটা রেখে দিল সফা। জমিদার বাড়িতে পড়ে যাবার পর এমপি আসাদুল্লাহর মৃত্যু সুন্দরপুরকে একটু নাড়িয়ে দিলেও 2 সপ্তাহ পরই সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠল। কেবল রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি বাদে। অদ্ভুত নামের রেস্টুরেন্টে সেই যে বন্ধ হয়েছে আর খোলেনি।
এর কর্মচারীরা কোথায় চলে গেছে, কে তাদের চলে যেতে বলেছে সেটাও কেউ জানে না। এখনো অনেকেই রবীন্দ্রনাথের সামনে গাড়ি থামিয়ে হতাশ হয়ে দেখতে পায় দরজা জানালা সব বন্ধ। চমৎকার আর অদ্ভুত সাইনবোর্ডটাও জ্বলছে না। তাদের বেশিরভাগই রাস্তার ওপারে রহমান মিয়া টঙের দোকানে গিয়ে জানতে চায় ঘটনা কি। শুরুতে এই এক কথা বলতে বলতে রহমানের মেজাজ প্রায় বিগড়ে যেত। লোকজনের এইসব প্রশ্ন করা যেন অচিরেই বন্ধ হয়ে যায় সেই কামনায় করতো মনে মনে। তবে দ্রুতই সে বুঝতে পারল ব্যাপারটা তার জন্য বেশ লাভজনক হয়ে উঠছে। যারা জিজ্ঞেস করতে আসে তাদের মধ্যে কেউ কেউ হতাশ হয়ে তার চায়ের দোকানের বেঞ্চে বসে চা সিগারেট খায়। তাই রহমান মিয়াও তার বিজনেস পলিসি বদলে ফেলল। রবীন্দ্রনাথ সম্পর্কে খোঁজ করতে আসলেই সে এখন বলে, এই মনে করে সামনের মাস থেকে আবার চালু হইব। এরকম পাক্কা খবর নাকি তার কাছে আছে। এই কথা শুনে হতাশ কাস্টমাররা কিছুটা আশা নিয়ে ফিরে যায়। যাবার আগে কেউ কেউ তার বিখ্যাত গুড়ের চাও খায়, সেই সঙ্গে সিগারেট। ওদিকে আতর আলী প্রায় এক সপ্তাহ হাসপাতালে থেকে বাড়ি ফিরে আসে। অল্পের জন্য বেঁচে গেলেও সুস্থ হতে খুব বেশি সময় নেয়নি সে। আবারও থানার ইনফর্মার হয়ে কাজ করছে। তবে আগের মতো আর তুচ্ছ তাচ্ছিল্য করা হয় না তাকে। হাজার হলেও নূরে সফার মতো জাদ্রের লোকজনের সাথে ঘনিষ্ঠতা রয়েছে তার। যাকে ওসি তো ওসি, স্বয়ং এসপিও সমীহ করে চলে। এর মধ্যে দু একবার সফা ফোন করে তার খোঁজ খবর নিয়েছে। তার হাতে এখন যে নতুন মোবাইল ফোনটা আছে সেটা সফায় ঢাকা থেকে উপহার হিসেবে পাঠিয়েছে। এই উপহারের কথা সে সবখানে বলে বেড়ায়, লোকে যাতে বোঝে ওই নুরুসফা তাকে কি চোখে দেখায়। এখনো সে রহমান মিয়ার দোকানে এসে চা খায়, সিগারেট কেনে, কিন্তু দোকানি আর তার অগোচরে তাকে নিয়ে এসব আজে বাজে কিছু বলে না। সুন্দরপুরের রমাকান্ত মাস্টার অবশ্য উঠোনে বসে সকালে রোদ পোয়াচ্ছিল একদিন। এমন সময় পোস্ট অফিসের পিয়ন এসে তার হাতে একটা মোটা প্যাকেট দিয়ে চলে যায়। ঢাকা থেকে এসেছে পার্সেলটি। প্রেরক ময়জউদ্দিন খন্দকার নামের এক আইনজীবী। বিস্মিত মাস্টার ঘরে না গিয়ে উঠোনে বসেই প্যাকেটটা খুলে দেখেন অলোকনাথ বসুর সম্পত্তির বেশ কিছু অংশ তাকে ট্রাস্টি করে দান করা হয়েছে। ঢাকায় গিয়ে আইনজীবীর সাথে বসে বাকি কাগজপত্র তৈরি করার জন্য তাকে অনুরোধ করে একটি চিঠিও দেওয়া হয়েছে, সেই সাথে ছোট্ট একটি চিরকুট। রমাকান্ত কামার বুঝতে পারল ওটা কার। অলোকনাথের নাত বউ সুন্দরপুর ছেড়ে যাওয়ার আগে বোবা ছেলেটার মাধ্যমে এরকম হাতের লেখা চিরকুট পাঠিয়ে তাকে জমিদার বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। মহিলার কাছ থেকে প্রস্তাবটা শুনে ভিমড়ি খেয়েছিল মাস্টার। এত বড় সহায় সম্পত্তি হুট করে তার মতো একজনের কাছে কেন দিতে চাইছে? তার সাথে তো মিসেস জুবিলির কখনো কথা হয়নি। সুন্দরপুরে আসার পর মহিলা কয়েকবার লোক পাঠিয়ে দেখা করতে বলেছিল, তিনি যাননি। প্রস্তাবটা শোনার পর অনেকক্ষণ চুপ করে থাকেন মাস্টার। কিছুটা ভয়ও পেয়েছিলেন, আর এই কথা মিসেস জুবিলির কাছে অকপটে বলেও ছিলেন তিনি। ভদ্রমহিলা তাকে আশ্বস্ত করে বলেছিল এমপি আসাদুল্লাহকে নিয়ে তিনি যেন কোনো দুর্ভাবনায় না থাকেন। তার সামান্য পরিমাণ ক্ষতি করার মতো অবস্থায়ও থাকবে না এমপি। মহিলার কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। গভীর করে দম নিয়ে চিরকুটটায় চোখ বোলালেন তিনি। খুব বেশি কথা লেখা নেই সেখানে। সম্পত্তি খারাপ মানুষের হাতে পড়লে দশের ক্ষতি দেশের ক্ষতি। ভালো মানুষের হাতে পড়লে মহৎ কিছুর জন্ম হয়। আপনি এই সম্পত্তি নিয়ে কি করবেন সে নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নেই। শুধু একটা ছোট্ট অনুরোধ, রবীন্দ্রনাথকে চমৎকার একটি লাইব্রেরি বানাবেন। বইয়ের চেয়ে শক্তিশালী খাবার এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ওই লাইব্রেরিটা যদি রবীন্দ্রনাথের নামে হয় তাহলে আমি ভীষণ খুশি হব। একটা কথা মনে রাখবেন, এটা আমি আপনাকে দেইনি। রাশেদ জুবিলি তার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে চিরকালে কৃতজ্ঞ ছিল। সে হয়তো মুখ ফুটে সেটা কখনো বলতে পারেনি। ভালো থাকবেন। রমাকান্ত কামার শীতের নরম রোদে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। তার ঘোলাটে চোখে জল জল করে ভেসে উঠল একটি দৃশ্য।
ছোট ছোট ছেলেমেয়েরা বুকে বই খাতা জড়িয়ে দৌড়ে যাচ্ছে একটি স্কুলের দিকে। লাইব্রেরিতে মৌন পাঠকদের দল ডুব মেরে আছে এক অন্য জগতে।